প্রফেসর শ্রীবাস্তব, যাকে সবাই ভালোবেসে ডাক্তারবাবু বলে ডাকেন, তিনি প্রেত বিশেষজ্ঞ। অনি আর নীলু ওনার সামনে বসা। প্রফেসর সব মন দিয়ে শুনে একটু গম্ভীর হয়ে গেলেন। প্রফেসর বললেন, অনি, তুমি যেটা বলছো এটা তন্ত্রের এক বিকৃত এবং আদিম শাখা। একে পশ্চিমে বলা হয় ভুডু, কিন্তু আমাদের বাংলায় এর নাম বশীকরণ, পুতুল সাধন। এটা মূলত চিকিৎসার জন্য আবিষ্কৃত হয়েছিল, কিন্তু কিছু অশুভ মানুষের হাতে পড়ে এটা এখন এক প্রাণঘাতী মারণ বিদ্যা। প্রফেসর উঠে গিয়ে আলমারি থেকে একটা অতি প্রাচীন, ইঁদুরে আধ খাওয়া, হলুদ হয়ে যাওয়া বই বের করলেন। পাতা উল্টাতে উল্টাতে তিনি একটা ছবির ওপর আঙুল রাখলেন। অনি আর নীলু ঝুঁকে দেখলো একদম সেই মমি পুতুলটা। অনি চমকে উঠে বলে দেখলো, কি? হ্যাঁ, এইটাই তো সেই পুতুল। প্রফেসর এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ হ্যাঁ অনি, এটা বানানোর প্রক্রিয়াটা কত নিষ্ঠুর তুমি কল্পনাও করতে পারবে না। কোনো বিশেষ অশুভ তিথিতে একজন নতুন বিবাহিত নারীকে বশ করে তার গর্ভে এক বিশেষ তুকতাক করা হয়। 1 মাসের মধ্যে তাকে পৈশাচিক প্রক্রিয়ায় গর্ভবতী করে সেই ভ্রূণ বের করে আনা হয়। সেই ভ্রূণকে পুতুল বানিয়ে তার ভেতর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর তান্ত্রিক সামগ্রী সেলাই করে দেওয়া হয়। আর সেই অভাগী নারী, তাকে তিলে তিলে মেরে তার শরীরের মূল্যবান অঙ্গগুলো কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। নীলু এবার ঘৃণায় ভয়ে, এত বড় পিশাচ! প্রফেসর বলে, হ্যাঁ, তবে একটা পুতুল একবারই কাজ করে। গোপাল এখন নিশ্চয়ই নতুন কোনো শিকার খুঁজছে। আজই উত্তর কলকাতায় এমন একটা কেস এসছে, যাবে নাকি আমার সাথে? অনেকটা পরিষ্কার হবে তোমাদের কাছে। একটা অন্ধকার জরাজীর্ণ ঘর, এক তরুণী মেয়ে, বুক ফাটা আর্তনাদ, বাঁচাও, আমাকে বাঁচাও, চলে গেল, সারা শরীর চলে গেল। প্রফেসর অনি আর নীলুকে নিয়ে পৌঁছালেন সেই বাড়িতে। ঘরে ঢুকতেই একটা পচা মাংসের গন্ধ নাকে এলো। বিছানায় পড়ে আছে হাড় কঙ্কাল সার একটা মেয়ে, তার সারা শরীরে বৈশাচিক নীল দাগ। তরুণী বিছানায় ছটফট করতে করতে, ওই তো পিন ফোটাচ্ছে, মা মা বাঁচাও, মা বাঁচাও। আমার কলজেটা যেন কেউ এফর ওফর করে দিচ্ছে, কেউ থামান ওকে। অনি অবাক হয়ে দেখলো মেয়েটির ফর্সা শরীরে হঠাৎ হঠাৎ একটা ফুটো তৈরি হচ্ছে, আর সেখান থেকে কালো রক্ত চুইয়ে পড়ছে। অথচ চারপাশে কেউ নেই। কেউ যেন অদৃশ্য থেকে মেয়েটির মমি পুতুলে পিন গাচ্ছে। এরপর প্রফেসর অনির কানে ফিসফিস করে বলে, দেখলে তো, এটা সেই পৈশাচিক খেলা। গোপাল এই শহরেই কোথাও বসে এই মেয়ের পুতুলে পিন গাচ্ছে। আমাদের কাছে সময় খুব কম অনি, পরবর্তী শিকার হওয়ার আগেই ওকে রুখতে হবে এবার। মেয়েটি তীব্র চিৎকার করে। পৈশাচিক এই সাধনার শেষ কোথায়? প্রফেসর শ্রীবাস্তব কি পারবেন অদৃশ্য গোপালকে খুঁজে বের করতে, নাকি আরো এক নিরপরাধ কনেকে মরতে হবে এই লালসার বলি হয়ে? শুনতে থাকুন স্ক্যারি এফএম। উত্তর কলকাতার সেই পুরানো জীর্ণ বাড়ির স্যাঁতস্যাঁতে ঘরটা এখন এক নরক কুণ্ডে পরিণত হয়েছে। প্রফেসর শ্রীবাস্তব মেয়েটির নারী পরীক্ষা করছেন, কিন্তু ওনার কপালে চিন্তার ভাঁজ। মেয়েটির বাবা মা প্রফেসরের পা জড়িয়ে ধরে বললেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আর কয়েকটা দিন পর মেয়েটার বিয়ে। ডাক্তারবাবু, কেন কেন আমাদের সাথে এমন হচ্ছে? ওকে বাঁচান, ওকে বাঁচান ডাক্তারবাবু, আপনি ছাড়া কেউ নেই, আর কেউ নেই।
প্রফেসর এবার গম্ভীর স্বরে, দেখুন, শান্ত হন। এটা কোনো শারীরিক রোগ নয়, এটা সরাসরি মারণ কিয়া। এর ওষুধ কোনো ডিসপেন্সারিতে পাওয়া যাবে না। এর উৎস খুঁজে বের করতে হবে। মানে দেরি করা যাবে না। সাধারণত এই ধরনের পুতুল সাধনা শ্মশানে বসে করা হয়। আমাদের এখনই নিমতলা ঘাটে যেতে হবে। নীলু ওখানেই থেকে গেল পাহারা দিতে। অনি আর প্রফেসর দ্রুত পায়ে বেরিয়ে গেলেন ট্যাক্সির খোঁজে। রাত কটা হবে ঠিক খেয়াল নেই। নিমতলা শ্মশান আজ কেমন যেন বেশি নিস্তব্ধ। কুয়াশা আর চিতার ধোয়ার চারপাশটা পুরো ঝাপসা। অনি আর প্রফেসর তন্ন তন্ন করে খুঁজলেন ডোমদের ডেরা থেকে শুরু করে গঙ্গার ঘাট পর্যন্ত, কিন্তু গোপালের দেখা নেই। ঠিক তখন শ্মশানের এক নির্জন কোণে একটা জ্বলন্ত চিতার সামনে ওরা দেখলো এক বিভৎস দৃশ্য। একটা লোক হা হা করে হাসছে আর শয়তানকে তার ভোগ তৈরি করে ডাকছে। লোকটার পরনের রক্তবর্ণ লাল বসন, চোখ দুটো টকটকে লাল, দুহাত আকাশের দিকে তুলে সে যেন শূন্যতাকে আহ্বান দিচ্ছে। অনি আর প্রফেসর পাথর হয়ে দাঁড়িয়ে পড়লেন। এবার সেই লাল বসনধারী তান্ত্রিক, তোরা তোরা ওকে পাবি না, তোরা ওকে খুঁজে পাওয়া তোদের ক্ষম নয়। আরে এ তন্ত্র যে সে তন্ত্র নয় রে, এ হলো মাসানের সব থেকে বড় মারণ কিয়া। অনি এবার ভয়ে ভয়ে, আপনি ঠিক কার কথা বলছেন বলুন তো? গোপালের কথা নয় তো? এবার লাল বসনধারী তান্ত্রিক গলাটা খাদের দিকে নামিয়ে, কলিকে যে মারে সেই হয় কলকি, তাই ওকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তোরা কি ভাবছিস এই মারণ যন্ত্র একলা একলা তৈরি হয়েছে? না। প্রফেসর একটু এগিয়ে গিয়ে, আপনি কি জানেন এই অপরাধীর সম্পর্কে? দয়া করে খুলে বলুন আমাদের। তান্ত্রিক এবার এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। ওনার গলার আওয়াজটা যেন কোনো প্রাচীন গুহা থেকে উঠে আসছে। এবার লাল বসনধারী তান্ত্রিক বলা শুরু করলো, বীরভূমের সেই গ্রামের কথা মনে পড়ে। আজ থেকে 4 বছর আগের এক অমাবস্যার রাত। হ্যাঁ, ঠিক এরকমই এক রাতে এক গরিব লোক আমার শরণাপন্ন হয়েছিল। তার নাম ছিল গোপাল। লোকটা বলেছিল, ঠাকুর ঠাকুর আমি রাজা হতে চাই, ঠাকুর এক নিমিষে বড় লোক হতে চাই। বিনিময়ে বিনিময়ে আপনি চা দিতে হয়, বিনিময়ে আমাকে চা দিতে হয়, আমি আমি দেব। ওর চোখে আমি দেখেছিলাম এক আদিম লালসা আর এক অমানসিক সাহস। তান্ত্রিক হওয়ার সব যোগ্যতা ওর মধ্যে ছিল। আমি ওকে শিখিয়েছিলাম সেই মমি পুতুলের রহস্য, কিন্তু আজ সে আমাকেও ছাপিয়ে গেছে। এখন সে আর গ্রামের সেই ভীত গোপাল নেই রে, এখন সে গোপাল তান্ত্রিক। অনি এবার বলে, গোপাল দা সে তান্ত্রিক হয়ে গেল, কিন্তু সে তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। এবার লাল বসনধারী তান্ত্রিক বলে, সে গ্রাম ছেড়েছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়েনি। সে এখন শ্মশানে থাকে না, সে থাকে তোদের খুব কাছে, এই শহরেই কোনো এক অভিজাত পাড়ায়। সে এখন উচ্চবিত্তদের তান্ত্রিক, যারা ক্ষমতা চায়
যারা অন্যকে বশ করতে চায় তারাই কপালের খরিদ্দার। ওই মেয়েটির বিয়ে যার সাথে ঠিক হয়েছে, খোঁজ নিয়ে দেখ সে কি কপালের খদ্দের নয়। এবার প্রফেসর বলে, অনি, আমাদের হাতে আর বেশি সময় নেই। তান্ত্রিকের কথা থেকে পরিষ্কার যে গোপাল এখন কোনো পৈশাচিক শক্তির নেশায় উন্মাদ। ওই মেয়েটিকে বাঁচানোর একমাত্র উপায় হলো সেই মমি পুতুলটাকে ধ্বংস করা। কিন্তু গোপাল যে কোথায় আছে জানবো কি করে? এবার লাল বসনধারী বলে ওঠে, খুঁজতে হবে না, সে নিজেই তোদের সামনে আসবে। কারণ আজ রাত 3টের সময় সেই পুতুলের শেষ পিনটা কাঁথা হবে। আর সেটা হলেই সেই মেয়েটার আত্মা গোপালের গোলাম হয়ে যাবে চিরতরে। যা, পারলে রুখে দে। রাত 3টে বাজতে দেরি আছে। গোপাল তান্ত্রিক এখন কোথায় বসে সেই পৈশাচিক খেলা খেলছে? প্রফেসর আর অনেকই পারবে সেই অদৃশ্য আস্তানা খুঁজে বের করতে, নাকি আরো এক নিরপরাধ মমির বলি হবে? শুনতে থাকুন স্ক্যারি এফএম। নিমতলা শ্মশান থেকে ফিরে অনি আর প্রফেসর যখন মেয়েটির ঘরে ঢুকলেন তখন ওদের চক্ষু চড়ক গাছ। মেয়েটি ঘুমাচ্ছে, কিন্তু তার শিওরে বসে আছে তার হবু স্বামী বিমল। বিমলের চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি, যা এই পরিস্থিতির সাথে একদমই খাপ খাচ্ছে না। প্রফেসর খুব ঠান্ডা গলায়, বিমল বাবু যে, নমস্কার। আপনি যখন এখানে, বেশ। অনি, নীলু, চলো, আমাদের কাজ শেষ। এখানে বাড়ির লোক যখন সবাই আছে তখন আমাদের আর থাকার দরকার নেই। ল্যাবে চলো, একটা জরুরি কাজ বাকি আছে। ল্যাবে ঢুকেই প্রফেসর শ্রীবাস্তব ফোন করলেন এক অতি পরিচিত নাম্বারে। ওপার থেকে ভেসে আসা গম্ভীর কণ্ঠস্বর শুনে অনি আর নীল চমকে গেল। প্রফেসর হাত জোর করে রিসিভারে বললেন, প্রণাম দেবেন ঠাকুর মশাই। অনি এবার ফিসফিস করে, ঠাকুর মশাই মানে আমাদের ভৈরব ঠাকুর? প্রফেসর ওনার শিষ্য? নীলু বলে, আরে ওই যে বলিস না রে, ওনার এক বিশেষ শিষ্য বিলেত থেকে ফিরেছে। তাহলে প্রফেসরই তবে সেই। রাত তখন 2টো। নিমতলা শ্মশানে সেই লাল বসনধারী তান্ত্রিক আজও যোগ দিচ্ছে। ঠিক তখনই সেখানে হাজির হলো আরেক মূর্তি, কুচকুচে কালো পোশাক, হাতে এক ধারালো খড়গ। গোপাল তান্ত্রিক। এবার লাল বসনধারী তান্ত্রিক বলে, গোপাল, গোপাল, আজ রাত্রিটা তোর জন্য ভালো নয় রে। ছেড়ে দে, ছেড়ে দে সব। গোপাল বলে ওঠে উন্মত্ত স্বরে, জয় মা, আজ আমি নিজেই নিজের অধিপতি। এরপর একটা মাংস কাটার বিভৎস শব্দ, তার সাথে ভেসে ওঠে এক ভয়ঙ্কর আর্তনাদ। এক কোপে নিজের গরুর গলা নামিয়ে দিল গোপাল। নরকের নতুন রাজা হওয়ার আশায় সে এক বাটি রক্ত ভরে নিল। ওদিকে বিমলের ভাড়া করা তান্ত্রিক হিসেবে গোপাল তখন প্রস্তুত করছে সেই শেষ পিন, যা বিমলের হাতে থাকা মমি পুতুলকে সক্রিয় করবে। রাত তখন 2:30। মেয়েটির বাড়িতে এসে প্রফেসর চিৎকার করে বলছেন, সবাই শোনো, যেটা বলছি একটু মন দিয়ে শোনো। সবাই জোরে জোরে গায়ত্রী মন্ত্র পাঠ করো, কোনো অমঙ্গল যেন স্পর্শ না করে। আকাশ ছিঁড়ে এক বিশাল ঝড় এলো। প্রফেসরের মুখ শুকিয়ে গেছে। অনি বলে, প্রফেসর, এই সময় এমন ঝড়?
এ কি কালবৈশাখী? এরপর প্রফেসর বলে, না অনি, এ হলো শয়তানি বৈশাখী, শয়তানদের শ্রেষ্ঠ শক্তির আগমন বার্তা। আজ তো মৃত্যু অবধারিত। রাত 3টে, সবাই ভাবলো সব শেষ, কিন্তু ঠিক 3:05 এক অভাবনীয় ঘটনা ঘটল। অসুস্থ মেয়েটি হঠাৎ উঠে বসে জল চাইল, আর পাশের ঘরে বসে থাকা বিমল হঠাৎ গলগল করে রক্ত বমি শুরু করলো। ওনার মুখ থেকে রক্তের সাথে বেরিয়ে আসছে একের পর এক ছোট ছোট আলপিন। এবার বিমল যন্ত্রণায় চিৎকার করে বলে ওঠে, এ কি হচ্ছে আমার সাথে? পুতুল তো আমার কাছে, তবে কেন মাগো? সবাই দৌড়ে পাশের ঘরে গিয়ে দেখলো বড় বৌদির 2 বছরের শিশু দুষ্টু বিছানার নিচের থেকে এক বিভৎস মমি পুতুলটা খুঁজে বের করেছে। বাচ্চাটা আপন মনে পুতুলের হাত পা টেনে টেনে ছিঁড়ছে আর খেলছে। পাপিষ্ঠ কপাল ভুলেই গিয়েছিল, যদি কোনো নিষ্পাপ পবিত্র আত্মা ওই পুতুল স্পর্শ করে তবে সেই মুহূর্তেই সব মারণ ক্রিয়া উল্টো দিকে ঘুরে যায়। বিমলের লালসা আর কপালের তন্ত্র দুই চূর্ণ হলো এক শিশুর ছোঁয়ায়। পরদিন সকাল, অনি, নীলু আর প্রফেসরের হাতে শেরখানেক জিলেবি, গরম গরম কচুরি আর একটা গোল্ড ফ্লেকের প্যাকেট নিয়ে চলেছে নারকেল ডাঙার সেই চেনা গলিতে। অনি বলে ওঠে, আচ্ছা প্রফেসর, একটা জিনিস বুঝলাম না, বিমল কেন মরল? প্রফেসর বলে, পাপি যতই শক্তিশালী হোক না কেন অনি, সে ভুলে যায় বিধাতার বিধান। তাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। বিমল লোভে পড়ে গোপালকে দিয়ে পুতুল বানিয়েছিল, কিন্তু সেই পুতুল যে এক শিশুর হাতে পড়বে সেটা ওর গণনায় ছিল না। ও, ওই ব্যাপার। আচ্ছা থাক না সব কথা, আজ তো আবার রবিবার। আজ কিন্তু ঠাকুর মশাই বৈঠকখানার বড় রহস্যের খোলসা হবে। আপনিও তো ওনার শিষ্য, বলুন না। আচ্ছা, ওই যে 3 কড়ি, ওই 3 কড়ি কে আসলে বলুন তো? ওকে মানুষ নাকি অন্য কিছু? একটু রহস্যময় হাসি হেসে প্রফেসর বলে, ওসব রাতে ঠাকুর মশাইয়ের মুখ থেকেই নয় শুনো। তবে এইটুকু বলতে পারি, 3 কড়ি না থাকলে আজ আমি বা তোমরা কেউ এখানে জিলিপি খাওয়ার জন্য বেঁচে থাকতাম না। 3 কড়ি কি তবে কোনো দেবতা নাকি ভৈরব ঠাকুরের পোষানো ছায়া সঙ্গী? উত্তর মিলবে ঠিক রাত 9:30। শুনতে থাকুন ভৈরব ঠাকুরের তক্তপোষ 3 কড়ির আসল পরিচয়। ঘটনা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, আর শেয়ার করুন সেসব বন্ধুর সঙ্গে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে। আরেকটা কথা বলে রাখা ভালো যে আগামীকাল রবিবার ঠিক রাত 9:30 আসছে ভৈরব ঠাকুরের তক্তপোষের 3য় অধ্যায় 3 কড়ির আসল পরিচয়। জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি। আমি জিৎ, শুনছিলে স্ক্যারি FM।